শুভ সন্ধ্যা। বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা বলতে চাই আঙিনায় গত বুধবার থেকে শুরু করেছি বাংলা পাঠশালা নামে একটি নতুন সিরিজ, এবং আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র দিয়ে শুরু করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি নিয়ে। শুরুতেই আমরা একটু দু এক কথায় লেখক সম্পর্কে জেনে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1858 খ্রিস্টাব্দের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। তিনি পেশাগত জীবনে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান মানুষ। চাকরি সূত্রে তিনি খুলনায় যোগদান করে নীলকরদের অত্যাচার, দমন পীড়ন এগুলো বন্ধ করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী তিনি রচনা করেন। এছাড়াও তিনি পত্রিকায় সম্পাদনার কাজও করেছেন। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 34টি। তিনি 1894 খ্রিস্টাব্দে 8 এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা এখন মূল পাঠে আসি। এই প্রবন্ধে লেখক বাংলা সাহিত্যে যারা নতুন লেখার চিন্তা করছেন, নতুন লেখক যারা হতে চান, ওনাদের প্রতি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। 13টি দিক নির্দেশনা দিয়েছেন তিনি। আমরা এই দিক নির্দেশনাগুলো একটু চেষ্টা করব পয়েন্ট আউট করে পড়ার জন্য, তাহলে মনে থাকবে। আমি শুরু করছি। 1. যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। বলছে যে যশের জন্য লিখবেন না, আপনি লেখার মানের দিকে খেয়াল করুন। আপনার লেখার মান যদি ভালো হয় তাহলে এই খ্যাতি, এই যশ, এই নাম আপনা থেকেই আসবে। 2 বলছেন টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যেই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। এবার তিনি বলছেন টাকার জন্য লিখবেন না। টাকাকেই আপনি লেখার মূল উদ্দেশ্য মনে করবেন না। যদিও ইউরোপে অনেকেই টাকার জন্যে লেখেন, কিন্তু আমাদের দেশে এখনও সেই সময় আসেনি। তিনি এবার আমাদের দেশের পাঠকের প্রতি একটু কটাক্ষ করে বলেছেন যে এদেশে সেই সময় আসেনি। কারণ আপনি যখন টাকার জন্য লিখবেন তখন পাঠকের মনে যাতে আনন্দের সঞ্চার হয় সেটা দেখতে হবে। আর আমাদের দেশের পাঠকের যে রুচি, সেই অনুযায়ী যদি আপনি লিখতে যান, আপনার লেখার মান খারাপ হয়ে যাবে এবং এটা ক্ষতিকরও হবে। উনি পাঠককুলকে লক্ষ্য করে এটা বলেছেন। 3. যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধনা করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এবার বলছেন মানুষের মঙ্গলের জন্য লিখুন। আপনি যদি মনে করেন আপনার লেখা দিয়ে মানুষের মঙ্গল হবে কিংবা সৌন্দর্য সৃষ্টি হবে, তাহলেই লিখুন। অন্য উদ্দেশ্যে লিখলে আপনাকে ক্ষুদ্র মনা ব্যবসায়ীদের মতো মনে করা হবে, বা সেটা আপনি ক্ষুদ্র মনা ব্যবসায়ীদের মতো হয়ে যাবেন।
তারপর 4 বলছে, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। এবার বলছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সত্য ও নীতি নৈতিকতার জন্য লিখুন। বলছে যে লেখা মিথ্যা বা নীতি নৈতিকতায়, যেখানে ধর্মবিরুদ্ধ বলতে বোঝানো হয়েছে নীতি নৈতিকতা বিরুদ্ধ, বলছে যে নীতি নৈতিকতা বিরুদ্ধ বা অন্যের নিন্দা কিংবা নিজের স্বার্থ হাসিলের জন্য, বলছে যে সেই রকম লেখা একেবারে আমাদের করে বাদ দেওয়া উচিত। বলছে সে ধরনের লেখা কখনোই অন্যের কল্যাণের জন্য হতে পারে না, সে ধরনের লেখা মহাপাপ। আমাদের সেই লেখা পরিহার করা উচিত, বাদ দেওয়া উচিত। 5, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কাজে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এবার বলছেন যে সংশোধন না করে ছাপাবেন না। বলছে যে আপনি লেখার পর সেটা কয়েকদিন ফেলে রাখুন, তারপর আপনি যখন সেই লেখাটি দেখবেন, আপনি নিজেই অনেক দোষ, অনেক ভুল আপনি দেখতে পাবেন লেখায়। উনি নাটক এবং উপন্যাস 1-2 বছর ফেলে রাখতে বলেছেন। তারপর সেটা সংশোধন করলে যেটা হয়, অনেক সুন্দর হয়ে ওঠে সে লেখা। আর সেই সাথে আরেকটি কথা বলেছেন যে যারা অল্প দিনের লেখক, অল্প সময়ের জন্য এই সাহিত্য জগতে আসে, তাদের পক্ষে এই নিয়মটি মানা সম্ভব হয় না, আর এটা তাদের জন্য মোটেও ভালো নয়, এটা বলেছেন। 6, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। এবার বলছেন যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লিখবেন না, এবং যদি লেখার বিষয় সম্পর্কে আপনার নিজের জ্ঞান বা বিশ্বাস স্পষ্ট না থাকে, তবে সেই বিষয়ে আপনি লিখবেন না। এই সহজ কথাটি যারা অল্প দিনের মেহমান এই সাহিত্য জগতে, তারা মানেন না, এটা বলছেন তিনি। 7, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। বলছেন যে বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না। বলছে যে জোর করে নিজের পাণ্ডিত্য প্রকাশের চেষ্টা করলে পাঠক তাতে বিরক্ত হয়, এবং কোনো বিষয় নিয়ে লেখার আগে সেই বিষয় সম্পর্কে আপনি ভালোভাবে গবেষণা করুন, জানুন, বুঝুন, তারপর লিখুন। 8, অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতো আপনিই আসিয়া পৌঁছবে। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নেই। এবার 8 নম্বর তিনি বলছেন যে অলঙ্কার বা রসিকতার ব্যবহার জোর করে করবেন না। বলছে যে লেখায় আপনি জোর করে অলঙ্কার বা এই যে রস বোধ আছে, এগুলো আপনি জোর করে প্রয়োগের চেষ্টা করবেন না। অলঙ্কার বলতে যেটা বুঝিয়েছেন যে বাংলা সাহিত্যে বিভিন্ন
যে বিষয়গুলো আছে, ভাব বা আরও বিভিন্ন ধরনের সংযুক্তি যেগুলো লেখাকে অনেক শ্রুতিমধুর করে, সেগুলোকে অলংকার বলে। তো উনি বলছেন যে এই অলংকার আপনি যদি আপনার মধ্যে থাকে, আপনা থেকেই আসবে। আপনি চেষ্টা করে সেটা নিয়ে বের করতে, জোর করে আপনি সেটা লেখায় আনতে যাবেন না। তাহলে যেটা হবে যে আপনার লেখাটা অসুন্দর হয়ে উঠবে। 9, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সে স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি, আমি সে কথা বলি না। কিন্তু আমার পরামর্শ এই যে, যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে, যদি ভালো না হইয়া থাকে, তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। উনি বলছেন যে অপ্রয়োজনীয় অংশ বাদ দিন। বলছেন যে আমি বলছি না যে আপনি যেটা সুন্দর অলংকার বা যেটা ভালো লাগছে রসবোধ দেখতে সেটা কাটিয়ে দিন, এটা বলছি না। কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে লেখার অপ্রয়োজনীয় কথা দিয়ে পৃষ্ঠা ভরানো উচিত নয়। লেখক কয়েকবার পড়লেই বুঝবেন যে কোনগুলো অপ্রয়োজনীয় অলংকার, এবং তারপর তিনি লজ্জা পেয়ে সেগুলো নিজেই বাদ দিয়ে দিবেন। এটা বলছে যে বারবার পড়া উচিত, বারবার পড়লেই অপ্রয়োজনীয় অংশ ধরা যায়। 10, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। এবার 10 বলছেন যে সরলতা লেখার শ্রেষ্ঠ অলংকার। তিনি বলছেন যে যে লেখক নিজের মনের কথা সহজে পাঠককে বোঝাতে পারেন, তিনিই আসলে শ্রেষ্ঠ লেখক। 11 বলছেন, 11, কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব, এই কথা কদাপি মনে স্থান দিও না। 11 নম্বর বলছেন, অন্য কাউকে অনুকরণ করবেন না। বলছেন যে অনুকরণে যেটা হয়, আমরা দোষগুলো আয়ত্ত করি, গুণগুলো করতে পারি না, গুণগুলো শিখতে পারি না। তাতে যেটা হয় যে আমরা অন্যের দেখা দেখি লিখি, যেটা মোটেও উচিত নয়। 12, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। এবার তিনি 12 নম্বর বলছেন যে লেখার সপক্ষে প্রমাণ থাকতে হবে। বলছেন যে যে লেখা সত্য প্রমাণ করা যায় না, সে ধরনের লেখা আপনি লিখবেন না। সবসময় যে প্রমাণ দরকার হবে এমন না, কিন্তু যদি কেউ কখনো চ্যালেঞ্জ করে বসে, তখন যেন আপনি সেটা দেখাতে পারেন, প্রমাণ হিসেবে দেখাতে পারেন। এজন্য লেখকের নিজের কাছে এই প্রমাণগুলো সংগ্রহে থাকা উচিত। 12 বলেছি। 13, বাংলা সাহিত্য বাংলার ভরসা। এই নিয়মগুলি বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি ব্যাগে হইতে থাকিবে। উনি বলছেন যে বাংলা সাহিত্য বাংলার ভরসা। বলছেন যে উপরে যে বর্ণিত যে নির্দেশনাগুলি, সেগুলো যদি বাংলার লেখকগণ মানেন, এই দিক নির্দেশনাগুলো যদি মানেন, তাহলে বাংলা সাহিত্যের উন্নতি দ্রুত হবে। আমরা এবারে এখানে আমাদের পাঠ শেষ হলো। আমরা সংক্ষেপে একটু পাঠ পরিচিতি জেনে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই লেখাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক
যে গ্রন্থ, সেই গ্রন্থে অন্তর্ভুক্তি পায়। তিনি ছিলেন একজন খ্যাতিমান লেখক। তিনি যারা নতুনভাবে লিখতে চান, সাহিত্যের জগতে পা রাখতে চান, সেই নতুন লেখকদের প্রতি কিছু দিক নির্দেশনা দিয়েছেন, মূল্যবান দিক নির্দেশনা। তিনি বলেছেন যে খ্যাতি ও যশের জন্য লেখা ঠিক নয়, এবং সৌন্দর্য সৃষ্টি লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিত। তিনি বলছেন যে অসত্য এবং নীতি নৈতিকতা বিরোধী এবং যেটা পরনিন্দা বা স্বার্থতাড়িত হয়ে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে লেখা হয়, সে লেখাগুলো কখনো কল্যাণের জন্য হতে পারে না, সেটা বর্জন করা উচিত। তিনি বলেছেন যে তাৎক্ষণিকভাবে লিখে সেটা ছাপানো উচিত নয়, সেটি কয়েকদিন রেখে সংশোধন করে তারপর ছাপানো উচিত। তারপর তিনি বলেছেন যে যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখা উচিত নয়। তিনি বলেছেন বিদ্যা জাহির করা মোটেও ঠিক কাজ নয়। তিনি বলছেন যে অন্যকে অনুকরণ এটা একটা দোষণীয় কাজ, লেখকের এটা উচিত নয়। তিনি সেই সাথে বলেছেন যে লেখার শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা, এবং সর্বোপরি তিনি বস্তুনিষ্ঠতাকেই বলেছেন যে গুরুত্বপূর্ণ। এটাতে তিনি গুরুত্ব আরোপ করেছেন। একজন লেখককে তিনি বলেছেন বস্তুনিষ্ঠতার দিকে খেয়াল করতে। এই যে নবীন লেখকরা যদি বঙ্কিমচন্দ্রের এই মূল্যবান দিক নির্দেশনাগুলো অনুসরণ করেন, তাহলে যেটা হবে, লেখক এবং পাঠক উভয়েই নিশ্চিতভাবে উপকৃত হবেন, এবং আমাদের যে মননশীল ও সৃজনশীল জগৎ, সেটা হবে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর। আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কাছে বোধগম্য হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে তোমরা অবশ্যই লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব সাধ্যমতো একটা সমাধান দিতে। তো আবারও কথা হবে আগামী বুধবার নতুন কোনো পাঠ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি।